প্রিয় পাঠকের নাম কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের যে গল্পটি শোনাতে চলেছি সেটি একজন নারীর জীবন থেকে পাওয়া। তিনি আমাদের চ্যানেলের একজন নিয়মিত দর্শক, যিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি আমাদের ইমেইলের মাধ্যমে এই গল্পটি পাঠিয়েছেন এবং অনুরোধ করেছেন যেন আমরা তার এই অভিজ্ঞতাটি সবার সাথে শেয়ার করি। গল্পটি শুনতে শুনতে আপনাদের মনে হতে পারে, এমন ঘটনা কি সত্যিই ঘটতে পারে? বিশ্বাস করুন বা না করুন, জীবনের বাস্তবতা কখনো কখনো গল্পের চেয়েও বেশি অবিশ্বাস্য হয়। আমরা আমাদের চ্যানেলে এমনই সব মানবিক সম্পর্কের জটিলতা, ভালোবাসা, বিচ্ছেদ আর অপ্রত্যাশিত মুহূর্তগুলোর গল্প আপনাদের কাছে তুলে ধরি। যদি এই ধরনের গল্প শুনতে আপনাদের ভালো লাগে, তাহলে দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনারা মিস না করেন। আর হ্যাঁ, আমি আমার ইমো নাম্বারটি গল্পের কোনো এক অংশে আপনাদের সাথে শেয়ার করব। তাই আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে বা আপনার মনের কথা জানাতে চাইলে ধৈর্য ধরে পুরো গল্পটি শুনুন। গল্পের প্রতিটি বাঁকে আপনাদের জন্য কিছু না কিছু চমক অপেক্ষা করছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। রিমা একটি সাধারণ বাঙালি মেয়ে, বছর ৩০ বয়স। স্বামী শহীদ সাহেব একটি নামকরা কর্পোরেট অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা। তাদের একটি ফুটফুটে ৫ বছরের মেয়ে আছে, নাম তিথি। শহীদ সাহেব আর তিথির মাঝেই রিমার পৃথিবী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের সংসার আর মেয়ের যত্ন নিয়ে রিমার দিন কেটে যায়। শহীদ সাহেব অফিস থেকে ফিরলে দুজন একসঙ্গে রাতের খাবার খায়, টিভির সামনে বসে কিছুক্ষণ গল্প করে, তারপর ঘুমাতে যায়। রিমার জীবনটা আর ১০টা সাধারণ গৃহবধূর মতোই ছিমছাম, সুন্দর আর নির্ঝঞ্ঝাট ছিল। অন্তত রিমা তাই মনে করত। তাদের বিয়েটা ভালোবেসে হয়েছিল। কলেজে পড়ার সময় থেকে তারা দুজন দুজনকে চিনত। দীর্ঘদিনের প্রেম, তারপর বাবা মায়ের সম্মতিতে বিয়ে। প্রায় ৮ বছরের সংসার তাদের। এই ৮ বছরে তেমন কোনো বড় অশান্তি তাদের জীবনে আসেনি। ছোটখাটো মান অভিমান সব সম্পর্কেই থাকে, তাদেরও ছিল। কিন্তু ভালোবাসার বাঁধনটা এত শক্ত ছিল যে সেসব ছোটখাটো মেঘ কখনোই তাদের আকাশে বড় কালো ছায়া ফেলেনি। রিমা তার স্বামীর ওপর অগাধ বিশ্বাস রাখত। শহীদ সাহেবও রিমাকে খুব ভালোবাসত, অন্তত রিমার তাই মনে হতো। অফিসের হাজারো ব্যস্ততার মাঝেও শহীদ সাহেব রিমা আর তিথির জন্য সময় বের করত। প্রতি বছর ঘুরতে যাওয়া, ছুটির দিনে পরিবারের সাথে সময় কাটানো, সব কিছুই ছিল যেন নিখুঁত এক ছবির মতো। কিন্তু সেই নিখুঁত ছবিতে একটা ছোট্ট ফুটো হতে শুরু করল যখন শহীদ সাহেবের অফিসে আহমেদ নামের নতুন এক সহকর্মী যোগ দিল। আহমেদ ৩৫-এর কোঠায় এক সুদর্শন পুরুষ, স্মার্ট, চটপটে আর সব দিক থেকেই চৌকস। অল্প দিনেই সে অফিসে নিজের একটা জায়গা করে নিল। শহীদ সাহেবের টিমেরই সদস্য সে, ফলে কাজের সূত্রে তাদের বেশ ঘন ঘন যোগাযোগ হতো। অফিসের পার্টিতে রিমার সাথে আহমেদের প্রথম দেখা হয়। শহীদ সাহেবই পরিচয় করিয়ে দিয়েছিল। রিমা, এ হচ্ছে আহমেদ, আমার টিমের নতুন সদস্য, খুব ব্রিলিয়েন্ট ছেলে। আহমেদ হাসি মুখে হাত বাড়িয়ে দিয়েছিল। নমস্কার ভাবি, আপনার কথা শহীদ ভাই অনেক বলেছেন। রিমাও প্রতি নমস্কার জানিয়েছিল। প্রথম দেখাতেই আহমেদের ব্যক্তিত্ব রিমাকে বেশ প্রভাবিত করেছিল। তার চোখে এক ঝলক তীক্ষ্ণ বুদ্ধি আর রহস্যের ছায়া রিমা লক্ষ্য করেছিল। তবে তখন সেসব নিয়ে সে খুব একটা ভাবেনি, একজন নতুন সহকর্মী, এইটুকুই। ধীরে ধীরে আহমেদ শহীদ সাহেবের বেশ ঘনিষ্ঠ হয়ে উঠল। অফিসিয়াল কাজের বাইরেও তারা হয়তো মাঝে মাঝে একসঙ্গে কফি খেত বা টুকটাক ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বলত। আহমেদ ছিল দারুণ পর্যবেক্ষণ ক্ষমতাসম্পন্ন একজন মানুষ। সে শুধু কাজই দেখত না, মানুষের ভেতরের খবরও রাখত। শহীদ সাহেবের আশেপাশে ঘোরাফেরা করতে গিয়ে আহমেদ খুব অল্প দিনেই কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করতে শুরু করল। শহীদ সাহেব প্রায়ই অফিসের পর রাত করে ফিরত, কিন্তু তার অজুহাতগুলো কেমন যেন অগোছালো লাগত। কখনো ক্লায়েন্টের সাথে মিটিং, কখনো অফিসের জরুরি কাজ, কিন্তু তার চেহারায় সব সময় একটা চাপা টেনশন লেগে থাকত। তার চোখগুলো যেন সব সময় কিছু লুকানোর চেষ্টা করত।
একদিন অফিসের এক প্রজেক্টের জরুরি কাজে আহমেদ আর শহীদ সাহেবকে অনেক রাত পর্যন্ত অফিসে থাকতে হয়েছিল। সবাই চলে যাওয়ার পর তারা দুজনেই কফি খেতে খেতে কাজ করছিল। হঠাৎ শহীদ সাহেবের ফোন বেজে উঠল। সে ফোনটা হাতে নিয়েই একটু অন্যমনস্ক হয়ে পড়ল। তারপর দ্রুত অন্য রুমে গিয়ে কথা বলতে শুরু করল। তার কণ্ঠস্বরে একটা অস্বাভাবিক অস্থিরতা ছিল। আহমেদ আর চোখে দেখল শহীদ সাহেবের হাত ঘামছে, আর সে নিচু স্বরে কথা বলতে বলতে বেশ উত্তেজিত হয়ে উঠছিল। ফোনের ওপাশ থেকে কেউ যেন তাকে ধমকাচ্ছে বা চাপ দিচ্ছে। এমনটা শহীদ সাহেবের মতো একজন আত্মবিশ্বাসী মানুষের ক্ষেত্রে খুব অস্বাভাবিক ছিল। আহমেদের কৌতূহল বেড়ে গেল। সে শহীদ সাহেবের ডেস্কের দিকে তাকাল। টেবিলের ওপর তার ব্যক্তিগত ডায়েরিটা খোলা ছিল। কৌতূহল দমন করতে না পেরে আহমেদ আলতো করে ডায়েরিটার কয়েকটা পাতা উল্টাল, আর তাতেই সে এমন কিছু দেখল যা তাকে হতবাক করে দিল। ডায়েরির পাতায় অসংখ্য টাকার হিসাব, ঋণের বোঝা, শেয়ার বাজারের ওঠানামার তথ্য, আর কিছু মানুষের নাম লেখা যাদের আহমেদ খুব একটা ভালো চোখে দেখত না। শহীদ সাহেব যে বড় অঙ্কের জুয়ায় বা শেয়ার বাজারে বেআইনিভাবে টাকা খাটাচ্ছে এবং সেখানে প্রচুর লোকসানে আছে, সেটা বুঝতে আহমেদের মুহূর্তও লাগল না। সে দ্রুত ডায়েরিটা বন্ধ করে আগের জায়গায় রেখে দিল। আহমেদ বুঝে গেল এটা শহীদ সাহেবের ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। এই তথ্যটা শহীদ সাহেবের কেরিয়ার, তার সামাজিক সম্মান, এমনকি তার পারিবারিক জীবনও ধ্বংস করে দিতে পারত। আহমেদ নিজের মনে একটা হাসি দিল। তার হাতে যেন এক অব্যর্থ ব্রহ্মাস্ত্র চলে এসেছে। এর পরের কয়েকদিন আহমেদ খুব স্বাভাবিক আচরণ করল, যেন সে কিছুই জানে না। কিন্তু তার নজর ছিল শহীদ সাহেবের প্রতিটি নড়াচড়ার ওপর। সে খেয়াল করল শহীদ সাহেব আগের চেয়েও বেশি অস্থির হয়ে উঠেছে। তার চোখে ঘুম নেই। রিমা ফোন করলে সে ঠিক মতো কথা বলতে পারত না, অকারণে রেগে যেত। আহমেদ বুঝতে পারছিল এটাই তার সুযোগ। সে এক বিকেলে শহীদ সাহেবের কাছে গেল। শহীদ ভাই, একটু কথা বলতে পারি? শহীদ সাহেব ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো। হ্যাঁ, বলো আহমেদ। আসলে শহীদ ভাই, আপনাকে দেখে আজকাল কেমন যেন অস্থির মনে হচ্ছে। কোনো সমস্যা? আহমেদ এমনভাবে প্রশ্নটা করল যেন সে সত্যিই চিন্তিত। শহীদ সাহেব একটু থমকে গেল। না না, কিছু না, অফিসের কাজের চাপ, তুমি অযথা চিন্তা করছো। আহমেদ একটা মৃদু হাসি দিল। কাজের চাপ তো থাকেই, কিন্তু এই চাপটা যদি ব্যক্তিগত জীবনের কিছু লুকানো বোঝা থেকে আসে, তাহলে তো সমস্যাটা আরও গভীর হয়, তাই না শহীদ ভাই? শহীদ সাহেবের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে বিস্ফারিত চোখে আহমেদের দিকে তাকাল। কি বলতে চাইছ তুমি? তার কণ্ঠস্বর কাঁপছিল। আহমেদ চেয়ারটা টেনে শহীদ সাহেবের ডেস্কের সামনে বসল। তার চোখে সেই তীক্ষ্ণ বুদ্ধি আর রহস্যের ছায়া। আমি বলতে চাইছি, জীবনটা জুয়ার খেলার মতো শহীদ ভাই। কখনো জেতা যায়, কখনো হারা যায়। কিন্তু হেরে গিয়ে যদি কেউ সবকিছু হারাতে বসে, তাহলে তো সেটা ঠিক না। বিশেষ করে যখন আপনার মতো একজন সম্মানী মানুষের এমন একটা সুখী পরিবার আছে। রিমা ভাবে আর তিথি তো আপনাদের সবটুকু। শহীদ সাহেব পুরোটা বুঝে গেল। আহমেদ সব জেনে গেছে। তার দুর্বলতম স্থানটা এখন আহমেদের হাতে। শহীদ সাহেব নিজেকে সামলাতে পারছিল না। সে মাথা নিচু করে বসে রইল। তুমি তুমি কি চাও আহমেদ? আহমেদ আবার হাসল। আমি কিছু চাই না শহীদ ভাই। আমি শুধু চাই আপনি ভালো থাকুন, আপনার পরিবার ভালো থাকুক। তবে হ্যাঁ, কিছু বিষয় আছে যেগুলো শেয়ার করা দরকার। কখনো কখনো নিজের কাছের মানুষগুলোর সাথে শেয়ার করলে সমস্যাটা হালকা হয়। অবশ্য সব কাছের মানুষ হয়তো এই ধরনের তথ্য জানতে চাইবে না, তাই না? তার শেষ কথাটা ছিল ছুরির ফলার মতো ধারালো। শহীদ সাহেব কাঁপছিল। তুমি কি রিমাকে বলবে? আহমেদ নিঃশব্দে হাসল। আমি কেন বলবো শহীদ ভাই? আপনি আমার বস, আপনার সম্মান আমার কাছে অনেক। তবে হ্যাঁ, যদি এমন কিছু হয় যে আপনার এই সমস্যাটা আপনার স্ত্রীর ওপর মানসিক চাপ তৈরি করে, তাকে একাকিত্বে ভোগায়, তাহলে হয়তো অন্য কেউ তার পাশে এসে দাঁড়াতে চাইতেই পারে। আর তখন যদি সে জানতে পারে যে আপনি কিছু লুকিয়েছেন, তাহলে কি হবে বলুন তো? শহীদ সাহেব কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিল। আহমেদ উঠে দাঁড়াল।
চিন্তা করবেন না শহীদ ভাই, আমি আছি। কোনো সমস্যা হলে আমায় বলতে পারেন। আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করতে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আমি আপনার ভালো চাই, আপনার পরিবারেরও ভালো চাই। এই ঘটনার পর শহীদ সাহেবের জীবন আরও বেশি দুর্বিষহ হয়ে উঠল। একদিকে তার ঋণের চাপ, অন্যদিকে আহমেদের অদৃশ্য নজরদারি। সে রিমা আর তিথির থেকে নিজেকে আরও গুটিয়ে নিতে শুরু করল। অফিসের পর সে সরাসরি বাড়ি ফিরত না। কোনোদিন বারে গিয়ে মদ্যপান করত, কোনোদিন বন্ধুর সাথে দেখা করার অজুহাতে রাত কাটত। রিমা প্রশ্ন করলে সে অকারণে রেগে যেত। রিমা প্রথমে ভেবেছিল অফিসের কাজের চাপ হয়তো শহীদ সাহেবকে এমন করে তুলেছে। সে অনেক চেষ্টা করল শহীদ সাহেবের মন ভালো করতে। তার প্রিয় খাবার রান্না করল, তার সাথে কথা করতে চাইল, কিন্তু শহীদ সাহেব ক্রমশ আরও বেশি দূরে সরে যাচ্ছিল। রিমা অনুভব করল সে একা হয়ে যাচ্ছে। তার সুখী সংসারটা যেন এক অদৃশ্য ফাটলের দিকে এগোচ্ছে। রাতে তার আর শহীদ সাহেবের মধ্যে দূরত্ব আরও বাড়ল। এক বিছানায় শুয়েও তাদের মাঝে যেন মাইলের পর মাইল ব্যবধান তৈরি হয়ে গেল। রিমার নিঃসঙ্গতা বাড়ছিল। এই সময়েই আহমেদের আগমন, ঠিক যেমনটা সে চেয়েছিল। অফিসের বিভিন্ন অনুষ্ঠানে শহীদ সাহেবের সঙ্গে রিমাকেও যেতে হতো। সেখানেই আহমেদের সাথে রিমার আবারও দেখা হতে শুরু করল। শহীদ সাহেব যখন অফিসের অন্য সহকর্মীদের সাথে কথা বলতে ব্যস্ত থাকত, আহমেদ তখন রিমার পাশে এসে দাঁড়াত। ভাবি কেমন আছেন? তার কণ্ঠস্বরে সবসময় একটা আন্তরিকতা মিশে থাকত। রিমা আজকাল এই অনুভূতিটা খুব কমই পেত। সেদিন রাতে তাদের অনেকক্ষণ মেসেজে কথা হল। আহমেদ খুব সাবধানে, সহানুভূতিশীল ভঙ্গিতে কথা বলছিল। সে রিমার কথা শুনছিল, তার কষ্টগুলো বোঝার চেষ্টা করছিল। রিমাও নিজের অজান্তেই তার সব কষ্ট, সব একাকিত্বের কথা আহমেদের সাথে শেয়ার করতে লাগল। শহীদ সাহেবের উদাসীনতা, তাদের সম্পর্কে তৈরি হওয়া দূরত্ব, সব কথা সে আহমেদকে বলল। আহমেদ ধৈর্য ধরে সব শুনল আর রিমাকে বারবার আশ্বস্ত করল, ভাবি, আপনি একা নন, জীবনে এমন পরিস্থিতি আসতেই পারে, কিন্তু কিছু মানুষ থাকে যারা সব সময় আপনার পাশে থাকার চেষ্টা করে। তার এই কথাগুলো রিমার মনে এক অদ্ভুত প্রভাব ফেলল। সে অনুভব করল আহমেদ যেন তার মনের গভীরে প্রবেশ করছে। সেই রাত থেকে তাদের মেসেজে কথা বলাটা প্রায় নিয়মিত হয়ে উঠল। শহীদ সাহেব বাইরে থাকায় রিমার একাকিত্ব আরও বেড়েছিল। আহমেদ সেই সুযোগটাকেই কাজে লাগাচ্ছিল। সে রিমাকে নানাভাবে ভরসা দিত, তার প্রশংসা করত আর তাকে বিশেষ অনুভব করাত। এমন অনুভূতি রিমা অনেক দিন শহীদ সাহেবের কাছ থেকে পায়নি। একদিন আহমেদ মেসেজে লিখল, ভাবি, যদি কখনো আপনার মনে হয় আপনার কিছু শেয়ার করার দরকার, কিন্তু শহীদ ভাই ব্যস্ত, তখন আমাকে বলতে পারেন। আমি সব সময় আপনার কথা শুনব। রিমা মেসেজটা পড়ে কিছুক্ষণের জন্য স্থির হয়ে রইল। একজন বিবাহিত পুরুষ, তার স্বামীর সহকর্মী, এই ধরনের প্রস্তাব কি ঠিক? কিন্তু তার মন খারাপের মুহূর্তে আহমেদের এই আশ্বাস যেন এক পরিত্রাণ হয়ে ধরা দিচ্ছিল। সে নিজেকে আটকাতে পারল না। আপনাকে ধন্যবাদ আহমেদ সাহেব, আজকাল এমন মানুষ পাওয়া সত্যি কঠিন। আহমেদ যেন এই উত্তরের অপেক্ষাতেই ছিল। আমাকে সাহেব বলতে হবে না রিমা, আহমেদ বললেই হবে। আমরা তো এখন বন্ধু, তাই না? বন্ধু? রিমা মনে মনে ভাবল, হ্যাঁ বন্ধু, একজন বন্ধুরই তো এমন বিপদে পাশে দাঁড়ানো উচিত। শহীদ সাহেব ফিরে আসার পরেও রিমা আর আহমেদের মেসেজে কথা বলা বন্ধ হয়নি। তবে তখন তারা আরও সতর্ক হয়ে উঠেছিল। শহীদ সাহেব অফিসে গেলে বা ঘুমিয়ে পড়লে তারা কথা বলত। আহমেদ রিমাকে নানা ধরনের ছোট ছোট টিপস দিত, কিভাবে নিজেকে ভালো রাখা যায়, কিভাবে নিজের মনকে শান্ত রাখা যায়। রিমাও ধীরে ধীরে আহমেদের প্রতি এক ধরনের নির্ভরতা অনুভব করতে লাগল। একদিন রিমা তার এক বন্ধুর বিয়েতে গিয়েছিল। শহীদ সাহেবের জরুরি মিটিং থাকায় সে যেতে পারেনি। বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে রাত হয়ে গিয়েছিল। রিমা ক্যাব পাচ্ছিল না। হঠাৎ তার ফোনে কল এলো। আহমেদ, কোথায় আপনি রিমা? তার কণ্ঠস্বরে এক ধরনের উদ্বেগ ছিল। আমি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলাম, ক্যাব পাচ্ছি না, অনেক রাত হয়ে গেছে। আপনি চিন্তা করবেন না, আমি আসছি, কোন জায়গায় আছেন বলুন। রিমা প্রথমে দ্বিধায় ছিল, কিন্তু অন্য কোনো উপায় না দেখে সে ঠিকানাটা দিল। 15 মিনিটের মধ্যেই আহমেদ তার গাড়ি নিয়ে রিমার সামনে এসে হাজির হল। আপনি একা এভাবে দাঁড়িয়েছিলেন? শহীদ ভাই কোথায়? আহমেদের কণ্ঠে রাগ আর উদ্বেগের মিশ্রণ ছিল। ও তো অফিসের কাজে আটকে গেছে। রিমা নিচু স্বরে বলল। আহমেদ গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দিল। আসুন, উঠে বসুন। গাড়িতে বসে রিমা এক অদ্ভুত স্বস্তি অনুভব করল। আহমেদের উপস্থিতি তাকে যেন এক ধরনের সুরক্ষা দিচ্ছিল, যা সে আজকাল শহীদ সাহেবের কাছ থেকে পাচ্ছিল না।
গাড়িতে চুপচাপ ছিল তারা। রিমার বাড়ির কাছাকাছি পৌঁছে আহমেদ গাড়ি থামাল। ধন্যবাদ আহমেদ, আপনি না থাকলে আজ আমার কি হতো জানি না। রিমা কৃতজ্ঞতা জানাল। আহমেদ রিমার দিকে ঘুরল। তার চোখে সেই গভীর দৃষ্টি, যা রিমার সর্বাঙ্গে যেন এক অজানা শিহরণ ছড়িয়ে দিচ্ছিল। তা ভালো লাগার চেয়েও বেশি এক ভয় মেশানো উত্তেজনায় পূর্ণ ছিল। ধন্যবাদ দিতে হবে না রিমা, আমি শুধু চেয়েছিলাম আপনার পাশে থাকতে। তার কণ্ঠস্বরে এক অদ্ভুত মাদকতা ছিল। আহমেদের হাতটা আলতো করে রিমার কাঁধে এসে পড়ল। সেই স্পর্শে রিমার মনে হল তার শরীরের প্রতিটি লোমকূপ যেন দাঁড়িয়ে গেছে। সে চোখ তুলে তাকাল, আর ওর চোখে দেখল এক অদ্ভুত আমন্ত্রণ, যা রিমার হৃদয়কে এক প্রবল অজানা ঢেউয়ের মুখে দাঁড় করিয়ে দিল। রিমা দ্রুত চোখ নামিয়ে নিল। তার বুকটা ধুকপুক করছিল। এটা কি হচ্ছে? সে একজন বিবাহিত নারী, তার স্বামীর সহকর্মী তাকে এমন স্পর্শ করছে। রিমার মন মানতে চাইছিল না, কিন্তু তার শরীর যেন এক অন্য ভাষা বুঝতে পারছিল। আপনি এখন আসতে পারেন আহমেদ, রিমা নিজেকে সামলে নিয়ে বলল। আহমেদ তার হাত সরিয়ে নিল। শুভরাত্রি রিমা। তার চোখে এক স্মিত হাসি ছিল। সে যেন রিমার ভেতরের দ্বিধা আর উত্তেজনাটা উপভোগ করছিল। সেদিন রাতে রিমা ঠিকমতো ঘুমাতে পারল না। আহমেদের স্পর্শ, তার গভীর দৃষ্টি, তার কথা সবকিছু বারবার তার মনে ঘুরে ফিরছিল। সে অনুভব করল তার মনটা যেন এক নিষিদ্ধ গন্তব্যের দিকে ছুটতে চাইছে। এটা অন্যায়, এটা ভুল, সে জানত, কিন্তু তার একাকিত্ব আর শহীদ সাহেবের উদাসীনতা তাকে এক গভীর ফাঁদে ঠেলে দিচ্ছিল। এর পরের কয়েকদিন রিমা আহমেদকে এড়িয়ে চলার চেষ্টা করল, কিন্তু আহমেদ খুব চালাক ছিল। সে সরাসরি কিছু করত না, শুধু মেসেজে তার উদ্বেগ আর সহানুভূতির কথা জানাত। রিমা, আপনি কি ঠিক আছেন? আপনাকে দেখে কেমন যেন চিন্তিত মনে হচ্ছে। রিমা এক সময় উত্তর দিত। সে নিজেকে আর সামলে রাখতে পারছিল না। আহমেদ যেন তার মনের গভীরে ঢুকে গিয়েছিল। এক দুপুরে রিমা তার এক বান্ধবীর সাথে শপিং মলে গিয়েছিল। সেখানে হঠাৎ করে আহমেদের সাথে দেখা। আরে রিমা, আপনি এখানে? কি আশ্চর্য কাকতালীয়! আহমেদ খুব স্বাভাবিকভাবে হাসল। রিমার বান্ধবী ছিল একজন স্পষ্টভাষী মেয়ে। সে কিছু বোঝার আগেই আহমেদ রিমার বান্ধবীর সাথে খুব ভালো করে কথা বলল। তারপর রিমাকে উদ্দেশ্য করে বলল, আমি তো ভাবছিলাম আজ অফিসে মিটিং সেরে আপনার সাথে দেখা করে আসব। আপনার শরীর কেমন ছিল জানতে পারছিলাম না। রিমা অপ্রস্তুত হয়ে পড়ল। কেন? আমার তো কিছু হয়নি। না, আপনি কাল থেকে কেমন যেন চুপচাপ, তাই। আহমেদ এমনভাবে কথাটা বলল যেন তাদের মধ্যে এমন ঘনিষ্ঠতা আগে থেকেই ছিল। রিমা কৌতূহলী চোখে রিমার দিকে তাকাল। রিমা কোনো মতে বিষয়টা এড়াল। সেদিন রাতে রিমা আহমেদকে মেসেজ করল, আপনি দিনের বেলা এমনভাবে কথা বলেন কেন? কেউ দেখলে কি ভাববে? আহমেদ উত্তর দিল, কি ভাববে? ভাববে যে আমি আপনার ভালো চাই, একজন ভালো বন্ধুর মতোই তো। নাকি আপনি চান না আমরা বন্ধু থাকি? আহমেদের এই কথাগুলো রিমার মনকে আরও বেশি দুশ্চিন্তায় ফেলে দিল। সে কি ভুল করছে? কিন্তু কেন যেন আহমেদের এই সঙ্গ তার ভালো লাগছিল। তার নিঃসঙ্গ মনে আহমেদ যেন এক নতুন আলোর রশ্মি হয়ে ধরা দিয়েছিল। ধীরে ধীরে তাদের সম্পর্কটা আরও গভীর হতে লাগল। তারা লুকিয়ে দেখা করতে শুরু করল। মাঝে মাঝে তিথিকে স্কুলে দিয়ে এসে রিমা আহমেদের সাথে কোনো কফি শপে বসে গল্প করত। আহমেদ রিমাকে নানা ধরনের উপহার দিত, ছোট ছোট হ্যান্ডমেড গহনা বা তার পছন্দের বই। এই জিনিসগুলো খুব দামি না হলেও রিমার কাছে এর মূল্য ছিল অনেক বেশি, কারণ এই উপহারগুলো তাকে মনে করিয়ে দিত যে কেউ একজন তার কথা ভাবে, তার পছন্দ অপছন্দকে গুরুত্ব দেয়। ইমো নাম্বার 01712 প্রশ্ন। গল্পের এই অংশটি আপনার প্রিয়জনীর সাথে শেয়ার করতে ভুলবেন না। এক বৃষ্টিভেজা বিকেলে তারা দুজনে একটা নির্জন কফি শপে বসেছিল। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছিল। কফি শপের মৃদু আলো আর হালকা সঙ্গীত তাদের মধ্যে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল। রিমা চা খাচ্ছিল আর আহমেদ তার দিকে তাকিয়েছিল অপলক দৃষ্টিতে। সেই দৃষ্টিতে ছিল এক গভীর প্রেম আর মুগ্ধতা, যা রিমার হৃদয়কে বারবার দোলা দিচ্ছিল। আপনার চোখ দুটো এত সুন্দর রিমা, এই চোখে কি কোনোদিন কষ্ট দেখতে পাওয়া যায়? আহমেদ আলতস্বরে বলল। রিমা লজ্জিত হাসল। সব মেয়ের চোখেই তো কষ্ট থাকে আহমেদ, কিছু প্রকাশ পায়, কিছু চাপা থাকে। আহমেদ রিমার হাতটা আলতো করে ধরল। সেই স্পর্শে রিমার শরীরটা যেন এক মৃদু কাঁপুনি অনুভব করল। আমি চাই না আপনার চোখে কোনো কষ্ট থাকুক, আমি চাই আপনি সব সময় হাসি খুশি থাকুন। রিমা অনুভব করল তার বুকের মধ্যে যেন হাজারো পাখি ডানা ঝাপটাচ্ছে। তার চারপাশে যে দেওয়াল ছিল তা যেন একে একে ভেঙে পড়ছে, আর সে ক্রমশ তলিয়ে যাচ্ছে এক গভীর চোরা বালিতে, যেখান থেকে ফিরে আসা হয়তো আর সম্ভব নয়। সে জানে এই সম্পর্কটা সম্পূর্ণ ভুল, সামাজিক দৃষ্টিকোণ থেকে এর কোনো ভিত্তি নেই,
কিন্তু তার মন আর শরীর যেন আহমেদের এই নিষিদ্ধ টানে নিজেকে সঁপে দিতে চাইছিল। আহমেদ রিমার হাতের ওপর নিজের হাতটা রাখল। আমি জানি রিমা, আপনার মনে অনেক দ্বিধা, অনেক প্রশ্ন, কিন্তু বিশ্বাস করুন আমি আপনাকে কোনোদিন কষ্ট দেব না। রিমা তার হাত সরাতে চেষ্টা করল, কিন্তু পারল না। আহমেদের হাতের উষ্ণতা তার ভেতরে যেন এক অদ্ভুত আগুন জ্বালিয়ে দিচ্ছিল। সে চোখ তুলে আহমেদের দিকে তাকাল। তার চোখে এক মিশ্র অনুভূতি, ভয়, আকর্ষণ আর এক ধরনের অসহায় আত্মসমর্পণ। কি করছেন আপনি আহমেদ? রিমার কণ্ঠস্বর প্রায় ফিসফিস করে উঠল। আহমেদ আরও কাছে সরে এলো। আমি শুধু আপনার পাশে থাকতে চাই রিমা, আপনার সব কষ্ট ভাগ করে নিতে চাই। তার মুখটা রিমার মুখের খুব কাছে চলে এলো। রিমা ওর শ্বাস প্রশ্বাস অনুভব করতে পারছিল। ওর প্রতিটি কথা, ওর প্রতিটি স্পর্শ রিমার ভেতরের এক ঘুমন্ত ডিচ্ছাকে যেন জাগিয়ে তুলছিল। সে বুঝতে পারছিল না এটা ভালো লাগা নাকি ভয়ের এক অদ্ভুত মিশ্রণ, কিন্তু এই টান থেকে নিজেকে দূরে রাখাটা তার পক্ষে অসম্ভব হয়ে উঠছিল। রিমার মনের মধ্যে তীব্র যুদ্ধ চলছিল। একদিকে তার স্বামী, তার সংসার, তার মেয়ে, অন্যদিকে আহমেদের এই নিষিদ্ধ আকর্ষণ। সে জানে এই পথটা ভুল, কিন্তু এই একাকিত্বের জীবনে আহমেদের এই উপস্থিতি তাকে যেন এক নতুন স্বাদ দিচ্ছিল। তার মনে হচ্ছিল সে যেন আবার নতুন করে বেঁচে ওঠার সুযোগ পাচ্ছে। সেদিন তারা কফি শপ থেকে বেরিয়ে গাড়িতে উঠল। বৃষ্টি তখনও থামেনি। আহমেদ রিমাকে তার বাড়ির সামনে পৌঁছে দিল, কিন্তু নামার আগে আহমেদ রিমাকে আবার বলল, আমি আপনাকে ভালোবাসি রিমা। এই কথাটা রিমার বুকের ভেতরটা যেন তোলপাড় করে দিল। সে কোনো উত্তর দিতে পারল না, শুধু দ্রুত গাড়ি থেকে নেমে পড়ল। সারা রাত রিমা এই কথাটি নিয়ে ভাবল। ভালোবাসা? সে কি আহমেদকে ভালোবাসে, নাকি এটা শুধু এক ধরনের নির্ভরশীলতা? শহীদ সাহেবের প্রতি কি তার আর কোনো ভালোবাসা নেই, নাকি সবটাই মায়া? এই প্রশ্নগুলো তাকে কুরে কুরে খাচ্ছিল। এর পরের দিনগুলো রিমার জন্য আরও বেশি কঠিন। সে যখনই শহীদ সাহেবের পাশে থাকত তখনই তার মনে আহমেদের কথা মনে পড়ত। তার মনে হতো সে যেন এক পাপী, কিন্তু আহমেদকে এড়ানো তার পক্ষে সম্ভব ছিল না। আহমেদ ক্রমাগত তাকে মেসেজ করত, তার খোঁজ নিত। ধীরে ধীরে রিমা যেন এই নিষিদ্ধ সম্পর্কে আরও বেশি জড়িয়ে পড়ছিল। একদিন শহীদ সাহেব বাড়ি ফিরেই খুব উত্তেজিত হয়ে রিমাকে বলল, রিমা, আমার অফিসের সব সমস্যা মিটে গেছে। আহমেদ আমাকে অনেক সাহায্য করেছে, সে আমার বড় উপকার করেছে। রিমা চমকে উঠল। শহীদ সাহেব যখন তার এই দুর্বলতার কথা প্রথম জেনেছিল, রিমা বুঝতে পারছিল না এর পেছনের রহস্যটা কি। শহীদ সাহেব তখন রিমাকে বিস্তারিত বলল, আহমেদ নাকি শহীদ সাহেবের সব ঋণের দায় নিজের কাঁধে নিয়ে নিয়েছে আর শেয়ার বাজারের লোকসানগুলো মিটিয়ে দিয়েছে। পরিবর্তে সে শহীদ সাহেবের কাছ থেকে শুধু একটা জিনিস চেয়েছিল, আর তা হল শহীদ সাহেবের অফিসের একটা বড় প্রজেক্টের পুরো দায়িত্ব। এই প্রজেক্টটা শহীদ সাহেব নিজেই সামলাচ্ছিল, কিন্তু আহমেদের এই শর্ত মেনে নিতে শহীদ সাহেবের কোনো আপত্তি ছিল না, কারণ সে জানত আহমেদ তার জীবনটা বাঁচিয়ে দিয়েছে। শহীদ সাহেব আনন্দে আত্মহারা হয়ে রিমাকে জড়িয়ে ধরল। আমরা আবার সব নতুন করে শুরু করতে পারব রিমা, আমাদের আর কোনো চিন্তা নেই। রিমা শহীদ সাহেবের আলিঙ্গনে থেকেও এক অদ্ভুত অপরাধবোধে ভুগছিল। সে জানত না এই সাহায্য কতটা নিঃস্বার্থ ছিল। সে বুঝতে পারছিল আহমেদ যা করছে তার পেছনের উদ্দেশ্যটা আরও গভীর। আহমেদ শহীদ সাহেবের কাছ থেকে আর্থিক সুবিধা নেয়নি, বরং তার পরিবর্তে সে যেন রিমাকে তার জীবনের আরও গভীরে টেনে নিয়ে যাচ্ছিল। আহমেদের এই চাল রিমাকে আরও বেশি করে তার দিকে টানল। সে অনুভব করল আহমেদ তার জন্য কতটা কিছু করছে। শহীদ সাহেব হয়তো জানেই না আহমেদ তাকে কিশোর ফাঁদে ফেলছে। রিমা যেন এক অদৃশ্য জালে জড়িয়ে পড়ছিল, যেখান থেকে তার বেরিয়ে আসার পথটা ক্রমশ কঠিন হয়ে উঠছিল। রিমার মনে হচ্ছিল সে যেন এক অদ্ভুত ঘোরের মধ্যে ডুবে যাচ্ছে। ওর উপস্থিতি, ওর কণ্ঠস্বর আর ওর চোখের গভীরতা রিমার সমস্ত সত্তাকেই যেন গ্রাস করে নিচ্ছিল। এটা এক অপরাধ, সে জানত, কিন্তু এই অপরাধের মাদকতা থেকে বেরিয়ে আসা তার পক্ষে সহজ ছিল না। এই সম্পর্কটা তাকে এক নতুন জীবনের স্বাদ দিচ্ছিল, যা শহীদ সাহেবের সাথে তার একঘেয়ে জীবনে ছিল না। রিমা এখন দুজনের স্ত্রী, একজন তার আইনত স্বামী, যার সাথে তার সামাজিক সম্পর্ক, আর একজন তার অবৈধ প্রেমিক, যার সাথে তার ইমোশনাল আর শারীরিক ঘনিষ্ঠতা।
এই সম্পর্কের কোনো সামাজিক মর্যাদা নেই, কিন্তু রিমা যেন এই নতুন পরিচয়ে নিজেকে খুঁজে পাচ্ছিল। তার মনে একাধারে অপরাধবোধ আর এক নিষিদ্ধ আনন্দের ঢেউ খেলা করছিল। শহীদ সাহেবের আনন্দ তখন বাঁধ ভাঙা, ঋণের পাহাড় থেকে মুক্তি, অফিসের গুরুত্বপূর্ণ প্রজেক্টের ঝামেলা থেকে নিষ্কৃতি, সবকিছু মিলে সে যেন নতুন জীবন ফিরে পেয়েছিল। আহমেদকে সে চোখে হারাত, দিনের পর দিন তার প্রশংসা করত রিমার কাছে। আহমেদ না থাকলে আমি শেষ হয়ে যেতাম রিমা, ছেলেটা দেবতা। শহীদ সাহেবের সরল বিশ্বাস রিমার মনে কাঁটার মতো বিঁধত। সে জানত আহমেদ যে দেবতার ভূমিকা পালন করছে তার আড়ালে লুকিয়ে আছে এক গভীর খেলা, যার কেন্দ্রে সেই নিজে। শহীদ সাহেবের নির্দোষ খুশি দেখে রিমার অপরাধবোধ আরও বেড়ে যেত, কিন্তু একই সাথে আহমেদের প্রতি তার টানও যেন বেড়েই চলছিল। সে বুঝতে পারছিল না এটা কিসের টানে, ভয়, আকর্ষণ নাকি এক অদ্ভুত আত্মদহন। রিমার মনটা তখন এক দোলাচলে ভাসছিল, যার কোনো কিনারা সে খুঁজে পাচ্ছিল না। আহমেদও তার চাল আরও নিখুঁতভাবে দিতে শুরু করল। শহীদ সাহেবের কাছে সে হয়ে উঠল এক বিশ্বস্ত বন্ধু, সহকর্মী এবং পরম হিতৈষী। শহীদ সাহেব তার ওপর সম্পূর্ণ নির্ভর করত। অফিসের প্রায় সব ব্যক্তিগত এবং পেশাগত বিষয় আহমেদই দেখত। আর রিমার কাছে আহমেদ ছিল সেই গোপন আশ্রয়, যেখানে সে তার একাকিত্ব, তার জমে থাকা অভিমান আর তার চাপা আকাঙ্ক্ষাগুলো নির্দ্বিধায় প্রকাশ করতে পারত। শহীদ সাহেব এখন অফিস থেকে তাড়াতাড়ি ফিরত, তার মন এখন অনেকটা শান্ত, কিন্তু রিমার কাছে এসে যেন কেমন অচেনা হয়ে উঠেছিল। ঋণের বোঝা তাকে যে মানসিক দূরত্বে ঠেলে দিয়েছিল তা দূর হলেও তাদের সম্পর্কের গভীর ফাটলটা আর জোড়া লাগেনি। শহীদ সাহেব হয়তো মনে করত সব ঠিক হয়ে গেছে, কিন্তু রিমার মনে যে ক্ষত তৈরি হয়েছিল তার ওপর তখন আহমেদের প্রলেপ পড়ছিল। রাতে শহীদ সাহেব হয়তো ক্লান্ত হয়ে পাশ ফিরে ঘুমাত, আর রিমার হাতে তখন মোবাইল ঝলছে উঠত। আহমেদের মেসেজ, ঘুমিয়ে পড়েছেন, আপনার কথা মনে পড়ছিল। রিমা নিঃশব্দে উত্তর দিত। এই গোপন কথাকথনগুলোই রিমা রাতের সঙ্গী ছিল। আহমেদ এবং রিমার দেখা করার সুযোগ আরও বেড়ে গেল। শহীদ সাহেব যখন অফিসে থাকত তখন রিমা তিথিকে স্কুলে দিয়ে এসে আহমেদের সাথে দেখা করত, কখনো কোনো রেস্টুরেন্টে, কখনো পার্কের নির্জন কোণে। তাদের সম্পর্কটা ক্রমশই শারীরিক নৈকট্যের দিকে এগোচ্ছিল। প্রথম দিকে রিমা দ্বিধাগ্রস্ত ছিল, লজ্জায় কুঁকড়ে যেত, কিন্তু আহমেদের উষ্ণতা, তার স্পর্শ, তার প্রেমপূর্ণ দৃষ্টি রিমার সব বাঁধ ভেঙে দিচ্ছিল। সে নিজেকে আহমেদের কাছে সঁটে দিচ্ছিল এক অদ্ভুত মায়া জালে। এক বিকেলে যখন তিথি স্কুলে ছিল, আহমেদ রিমার ফ্ল্যাটে এলো। শহীদ সাহেব অফিসের কাজে ব্যস্ত, ফিরতে রাত হবে। রিমার বুক ধুকপুক করছিল। এটা কি ঠিক হচ্ছে? তার নিজের ফ্ল্যাটে তার স্বামীর অনুপস্থিতিতে অন্য একজন পুরুষ, তার বিবেক তাকে বারবার প্রশ্ন করছিল। কিন্তু দরজায় কড়া নাড়ার সাথে সাথেই রিমার সব প্রতিরোধ ভেঙে গেল। দরজা খুলতেই আহমেদের গভীর চোখ রিমার চোখে পড়ল। তার চোখে ছিল এক অদ্ভুত মাদকতা, যা রিমাকে টেনে নিচ্ছিল এক গভীর অতলে। আহমেদ ভেতরে ঢুকল। ফ্ল্যাটের নীরবতা যেন তাদের সম্পর্কের গভীরতা আরও বাড়িয়ে দিচ্ছিল। রিমা কোনো কথা বলতে পারছিল না। আহমেদ ধীরে ধীরে রিমার দিকে এগিয়ে এলো, তার হাতটা আলতো করে রিমার গাল ছুল। রিমার শরীর শিহরিত হয়ে উঠল। আহমেদ রিমার কানের কাছে ফিসফিস করে বলল, আপনি এত সুন্দর রিমা, আপনার এই একাকিত্ব আমি ঘুচিয়ে দেব। সেদিন রিমা নিজেকে সম্পূর্ণ সঁপে দিল আহমেদের কাছে। তার মন জুড়ে এক অপরাধবোধের তীব্র জ্বালা হলেও শরীর জুড়ে ছিল এক নতুন অনুভূতির ঢেউ। বহুদিন পর সে যেন নিজেকে নতুন করে আবিষ্কার করছিল। আহমেদের স্পর্শে, তার ভালোবাসায় রিমা যেন এক নতুন জীবনের স্বাদ পাচ্ছিল। কিন্তু এই স্বাদ ছিল বিষ মেশানো। প্রতিটা মুহূর্তে তার মনে পড়ছিল শহীদ সাহেবের মুখ, তিথির নিষ্পাপ হাসি। রিমা নিজেকে সান্ত্বনা দিত, শহীদ সাহেব তো তাকে অবহেলা করেছে, তার একাকিত্বই তো তাকে এই পথে টেনে এনেছে। কিন্তু এই যুক্তিগুলো তার মনের অপরাধবোধকে পুরোপুরি দূর করতে পারছিল না। এই ঘটনার পর রিমা আর আহমেদের সম্পর্কটা আরও গভীর হল। প্রায়ই তারা দেখা করত। প্রতিটা সাক্ষাতেই রিমা নিজেকে আরও বেশি করে আহমেদের কাছে খুঁজে পেত। আহমেদ তাকে ছোট ছোট উপহার দিত, তার পছন্দের গান শোনাত, তার পছন্দের বই এনে দিত। সে রিমার প্রতিটা কথা মন দিয়ে শুনত, তার প্রতিটা অনুভূতির মূল্য দিত। এমন মনোযোগ, এমন ভালোবাসা রিমা শহীদ সাহেবের কাছ থেকে অনেক দিন পায়নি। রিমা অনুভব করত আহমেদ তাকে পরিপূর্ণতা দিচ্ছে, যার দাম্পত্য জীবনে অনুপস্থিত ছিল।
কিন্তু এই গোপন সম্পর্কের ঝুঁকিও ছিল প্রচুর। রিমাকে প্রতিনিয়ত মিথ্যা বলতে হতো শহীদ সাহেবের কাছে, তিথির কাছে। সে নিজেকে এক বিচারিণী হিসাবে দেখতে শুরু করল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতি ঘৃণা জন্মাত। কিন্তু আহমেদের একটা মেসেজ, তার একটা ফোন কলই রিমার সব দ্বিধা দূর করে দিত। সে যেন এক জাদুমন্ত্রে বাধা পড়েছিল। তিথি, রিমার 5 বছরের মেয়ে, ছিল খুবই সংবেদনশীল। সে অল্প অল্প করে তার মায়ের পরিবর্তনগুলো লক্ষ্য করতে শুরু করল। মা ইদানিং কেমন যেন অন্যমনস্ক থাকে। বাবার সাথে মায়ের কথা কম হয়। মা মাঝে মাঝে ফোনে কথা বলতে বলতে হাসে, আবার হঠাৎ করে গম্ভীর হয়ে যায়। তিথি সরল মনে প্রশ্ন করত, মা, তুমি এত চিন্তা করো কেন? তোমার কি মন খারাপ? রিমা জোর করে হাসার চেষ্টা করত। না রে মা, কিছু না, তুমি খেয়েছ? তিথির নিষ্পাপ চোখগুলো রিমার মনে আরও বেশি দাগ কাটত। সে নিজেকে অপরাধী মনে করত, কিন্তু এই গোলকগাঁথা থেকে বেরিয়ে আসার পথ সে খুঁজে পাচ্ছিল না। আহমেদ ধীরে ধীরে রিমার জীবনের প্রতিটা খুঁটিনাটিতে প্রবেশ করতে শুরু করল। সে রিমার ব্যক্তিগত জীবন, তার পছন্দ অপছন্দ, এমনকি তার পোশাক পরিচ্ছদ নিয়েও মন্তব্য করত। রিমা প্রথম দিকে খুশি হতো, ভাবত আহমেদ তার খেয়াল রাখছে। কিন্তু এক সময় সে অনুভব করল আহমেদের এই মনোযোগ এক ধরনের নিয়ন্ত্রণের রূপ নিচ্ছে। সে রিমাকে বলতো, শাড়ির চেয়ে আপনাকে ওয়েস্টার্ন পোশাকে বেশি মানায় রিমা, একটু বদলান নিজেকে। রিমা দ্বিধা করত, কারণ সে শাড়িতেই স্বাচ্ছন্দ্য বোধ করত। কিন্তু আহমেদের পীড়াপিড়িতে সে তার পোশাক বদলাতে শুরু করল। তার নিজস্বতা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। আহমেদ শহীদ সাহেবের অফিসেও নিজের প্রভাব আরও বাড়াতে শুরু করল। শহীদ সাহেব আহমেদকে অন্ধের মতো বিশ্বাস করত। অফিসের বড় বড় সিদ্ধান্তগুলোতেও আহমেদই প্রধান ভূমিকা নিত। শহীদ সাহেব রিমার কাছে এসে বলতো, আহমেদ না থাকলে আমার কিছুই হতো না, ওর বুদ্ধি আর ম্যানেজমেন্ট স্কিল অসাধারণ। রিমা নির্বাক হয়ে শুনত। সে জানত আহমেদ শুধু শহীদ সাহেবের কেরিয়ারই নয়, তার পারিবারিক জীবনকেও নিজের হাতের মুঠোয় নিয়ে নিচ্ছিল। রিমার বন্ধুরাও তার পরিবর্তন লক্ষ্য করতে শুরু করল। তার সবচেয়ে কাছের বান্ধবী সুমি একবার সরাসরি প্রশ্ন করল, রিমা, তুই ইদানিং কেমন যেন হয়ে গেছিস? তোর হাসিতে আগের মতো প্রাণ নেই, আর তোর চোখে সবসময় একটা ভয়ের ছাপ দেখতে পাই। কি হয়েছে তোর? রিমা মিথ্যা অজুহাত দিত, আর বলিস না সুমি, সংসারের ঝামেলা, তিথির স্কুল, বাড়ির কাজ, সব মিলিয়ে খুব চাপ যাচ্ছে। সুমি রিমার কথাই বিশ্বাস করলেও তার মনটা খচখচ করত। সে অনুভব করছিল রিমা কিছু লুকাচ্ছে। একদিন সুমি রিমার বাড়িতে এসেছিল। তিথি তখন স্কুলের হোমওয়ার্ক করছিল। সুমি রিমার সাথে গল্প করছিল, আর রিমা তখন মোবাইল দেখছিল। হঠাৎ করেই সুমি লক্ষ্য করল রিমার ফোনে একটা মেসেজ এলো, আর রিমার মুখটা মুহূর্তে লাল হয়ে গেল। সে দ্রুত ফোনটা আড়াল করল। সুমি কৌতূহলী চোখে রিমার দিকে তাকালো। কার মেসেজ রে? এত লুকিয়ে দেখছিস কেন? রিমা আমতা আমতা করে বলল, আর বলিস না, একটা অনলাইন শপিং সাইট থেকে অফারের মেসেজ, দেখতেই পারিস। সুমি আর কিছু বলল না, কিন্তু তার সন্দেহ আরও বেড়ে গেল। সুমি খুব সতর্ক ছিল। সে লক্ষ্য করল রিমা যখনই মেসেজ পাঠাতো বা রিসিভ করত, তখন সে হয় বাথরুমে যেত, নয়তো বারান্দায় নিচু স্বরে কথা বলতো। শহীদ সাহেব যখন বাড়িতে থাকত, তখন রিমা তার ফোন খুব সাবধানে রাখত। সুমি একদিন রিমার ল্যাপটপ ব্যবহার করার সময় তার ফেসবুক মেসেঞ্জারে কিছু অদ্ভুত বার্তা দেখতে পেল। সেখানে কিছু ছবি ছিল যা আহমেদ রিমাকে পাঠিয়েছিল। ছবিগুলোতে কোনো আপত্তিকর কিছু ছিল না, কিন্তু বার্তাগুলো ছিল খুবই ব্যক্তিগত আর প্রেমপূর্ণ। আপনার চোখ দুটো আজও আমাকে মুগ্ধ করেছে রিমা। আজও আপনাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সুমি মেসেজগুলো দেখে হতবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল রিমার জীবনে অন্য কেউ এসেছে, কিন্তু সে রিমাকে সরাসরি আমি নিজেকে ওর কাছ থেকে দূরে রাখতে পারছি না। ও আমাকে এমন কিছু দেয় যা শহীদ সাহেব কখনো দিতে পারেনি। আর শহীদ সাহেবকে? সুমিত তীব্র স্বরে বলল, ও তোকে বিশ্বাস করে, ও তোকে ভালোবাসে, আর তুই ওকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছিস। আমি কি করব সুমি? আমি খুব খারাপ একটা মানুষ। আমি তিথির মুখ দেখতে পাচ্ছি না। রিমা অঝরে কাঁদছিল। সুমি অনেকক্ষণ ধরে রিমাকে বোঝাল, তাকে তার ভুলের পরিণতির কথা বলল। এই সম্পর্কটা শুধু রিমার জীবনই নয়, শহীদ সাহেবের জীবন, তিথির ভবিষ্যৎ ধ্বংস করে দেবে। সুমি রিমাকে জোর দিল আহমেদকে ছেড়ে দিতে, এই ভুল সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। রিমার মনে তীব্র দ্বন্দ্ব চলছিল। সুমির কথাগুলো তার বিবেককে আঘাত করছিল। সে জানত সুমি ঠিকই বলছে, কিন্তু আহমেদের প্রতি তার যে আকর্ষণ, তা থেকে বেরিয়ে আসা তার পক্ষে খুব কঠিন মনে হচ্ছিল।
সুমি চলে যাওয়ার পর রিমা এক অদ্ভুত মানসিক চাপ অনুভব করল। সুমি রিমাকে কথা দিল সে শহীদ সাহেবকে কিছু বলবে না, তবে সে রিমাকে সাহায্য করতে চায়। রিমাও ভাবল সুমির সাহায্য হয়তো তাকেই জাল থেকে বের করে আনবে, কিন্তু সে কি সত্যি আহমেদকে ছাড়তে পারবে? এই ঘটনার পর রিমা আহমেদকে কিছুটা এড়িয়ে চলার চেষ্টা করল। তার ফোন কল বা মেসেজের উত্তর দিতে সে দেরি করত। আহমেদও রিমার এই পরিবর্তনটা লক্ষ্য করল। সে রিমাকে প্রশ্ন করল, কি হয়েছে রিমা, আপনি কি আমার থেকে দূরে চলে যাচ্ছেন? রিমা মিথ্যা অজুহাত দিত, না আহমেদ, কিছু না, তিথির শরীরটা একটু খারাপ। আহমেদ বুঝতে পারছিল রিমা তাকে এড়িয়ে যাচ্ছে। সে তখন তার আসল রূপটা দেখাতে শুরু করল। তার কণ্ঠস্বরে সহানুভূতির বদলে এক ধরনের চাপা কর্তৃত্বের সুর স্পষ্ট হয়ে উঠল। রিমা, আপনি ভুলে যাবেন না যে শহীদ সাহেবের জীবনের দুর্বলতাগুলো আমার হাতে আছে। আপনি যদি আমাকে কষ্ট দেন তাহলে আপনার জীবনটাও যে সুখী থাকবে এমনটা ভাববেন না। আহমেদের এই হুমকি রিমাকে ভয় ধরিয়ে দিল। সে বুঝতে পারছিল আহমেদ একজন প্রতারক। সে শুধু তাকে ভালোবাসার অভিনয় করেছে। তার আসল উদ্দেশ্য ছিল শহীদ সাহেবের দুর্বলতার সুযোগ নিয়ে রিমাকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসা। রিমা তখন আরও বেশি করে ভয় পেয়ে গেল। সে জানত না এই জাল থেকে সে কিভাবে বেরিয়ে আসবে। রিমা সব বলল। সুমি পরামর্শ দিল শহীদ সাহেবকে সব সত্যি কথা বলার জন্য। কিন্তু রিমা ভয় পাচ্ছিল। সে জানত না শহীদ সাহেব এই সত্যটা কিভাবে গ্রহণ করবে। হয়তো সে তাকে ক্ষমা করবে না, হয়তো তাদের সংসারটা ভেঙে যাবে। তিথির কি হবে? এই চিন্তাগুলো রিমাকে আরও বেশি দুর্বল করে দিচ্ছিল। একদিন শহীদ সাহেব অফিসের পার্টিতে আহমেদকে তার ব্যক্তিগত জীবনে এত সাহায্যের জন্য প্রকাশ্যে ধন্যবাদ জানাল। আহমেদ না থাকলে আমি আজ পথের ফকির হয়ে যেতাম। ও আমার জীবন বাঁচিয়েছে। শহীদ সাহেব সবার সামনে আহমেদকে জড়িয়ে ধরল। রিমা সেই দৃশ্যটা দেখছিল। তার মনে হচ্ছিল সে যেন এক জীবন্ত নরকে আটকা পড়েছে। তার স্বামী, তার বন্ধু আর তার নিজের বিশ্বাসঘাতকতা সব মিলে রিমার জীবনটা এক দুর্বিষহ যন্ত্রণায় ভরে উঠেছিল। শহীদ সাহেব যখন বাড়ি ফিরল সে খুব খুশিতে ছিল। সে রিমাকে জড়িয়ে ধরল। রিমা, সব ঠিক হয়ে গেছে, আমাদের সব সমস্যা মিটে গেছে। রিমা শহীদ সাহেবের মুখের দিকে তাকাল। তার নিষ্পাপ মুখের হাসি রিমার বুকে বিঁধে যাচ্ছিল। সে নিজেকে আর ধরে রাখতে পারল না। সেদিন রাতে তিথি ঘুমিয়ে পড়ার পর রিমা শহীদ সাহেবের কাছে গিয়ে বসল। শহীদ সাহেব ল্যাপটপে কাজ করছিল। রিমার বুকটা ধুকপুক করছিল। তার মনে হচ্ছিল এই মুহূর্তে সে যে কথাগুলো বলবে তা তাদের জীবনের সব কিছু বদলে দেবে। শহীদ, আমার তোমার সাথে কিছু কথা আছে। রিমার কণ্ঠস্বর ছিল দুর্বল। শহীদ সাহেব ল্যাপটপ থেকে চোখ তুলে রিমার দিকে তাকাল। হ্যাঁ বলো রিমা, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? রিমা মাথা নিচু করে বসে রইল। তার চোখের জল গাল বেয়ে পড়ছিল। আমি তোমাকে ঠকিয়েছি শহীদ, আমি খুব বড় একটা ভুল করেছি। শহীদ সাহেব উঠে রিমার পাশে এসে বসল। তার কপালে হাত রাখল। কি বলছো এসব রিমা, কি হয়েছে? রিমা অঝরে কাঁদতে লাগল। তার কান্নার আওয়াজে পুরো ঘরটা ভরে উঠল। সে শহীদ সাহেবকে তার সব কথা বলল। আহমেদের সাথে তার সম্পর্কের কথা, তার একাকিত্ব, তার অসহায়তা আর আহমেদের ব্ল্যাকমেইলিং সব। শহীদ সাহেব প্রথমে চুপ করে রিমার কথা শুনছিল। তার মুখটা ক্রমশই কঠিন হয়ে উঠছিল। তার চোখে অবিশ্বাস আর যন্ত্রণা স্পষ্ট হয়ে উঠছিল। যখন রিমা তার কথা শেষ করল শহীদ সাহেব দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ দুটো লাল হয়ে উঠেছিল। সে রিমার হাত ছেড়ে দিল। আমি বিশ্বাস করতে পারছি না রিমা, তুমি তুমি আমার সাথে এমনটা করতে পারলে? আমি যাকে বন্ধু মনে করতাম সে আমার স্ত্রীর সাথে। তার কণ্ঠস্বর কাঁপছিল। আমি জানি শহীদ, আমি ভুল করেছি, আমি অপরাধী, কিন্তু আমি খুব অসহায় ছিলাম। তুমি আমাকে অবহেলা করতে, আমি একা হয়ে গিয়েছিলাম। রিমা মিনতি করল। শহীদ সাহেব মাথা নিচু করে বসে রইল। তার মনে হচ্ছিল তার পুরো পৃথিবীটা ভেঙে চুরে গেছে। যে স্ত্রীর ওপর তার অগাধ বিশ্বাস ছিল সেই স্ত্রী তাকে ঠকিয়েছে, আর যে বন্ধুকে সে দেবতা জ্ঞান করত সেই বন্ধু তার পিঠে ছুরি মেরেছে। তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল। আমার আর কিছু শোনার নেই রিমা, আমি এখন একা থাকতে চাই। শহীদ সাহেবের কণ্ঠস্বর ছিল পাথরের মতো। রিমা শহীদ সাহেবের পায়ে পড়ল।
আমাকে ক্ষমা করে দাও শহীদ, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি আর কখনো এমন ভুল করব না। আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই। শহীদ সাহেব কোনো উত্তর দিল না। সে উঠে দাঁড়াল এবং অন্য রুমে চলে গেল। রিমা সেখানেই বসে রইল। তার জীবনে নেমে এলো এক অন্ধকার রাত। সে জানত না তাদের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে। তার এই স্বীকারোক্তি কি তাদের সংসারটাকে বাঁচাবে, নাকি সব কিছু শেষ করে দেবে? তিথির কি হবে? পরের কয়েকটা দিন ছিল রিমার জীবনের সবচেয়ে কঠিন সময়। শহীদ সাহেব তার সাথে কোনো কথা বলছিল না। সে অফিস থেকে ফিরত, রাতের খাবার খেত, কিন্তু রিমার দিকে ফিরেও তাকাত না। তাদের ফ্ল্যাটটা যেন এক কবরস্থানের মতো নীরব হয়ে গিয়েছিল। তিথি বুঝতে পারছিল তার বাবা মায়ের মধ্যে কিছু একটা হয়েছে। সে মায়ের কাছে এসে বারবার প্রশ্ন করত, মা, বাবা কেন কথা বলছে না? বাবার কি শরীর খারাপ? রিমা কোনো উত্তর দিতে পারত না। তার বুকটা ফেটে যাচ্ছিল। রিমা আহমেদকে ফোন করার চেষ্টা করল, কিন্তু আহমেদ তার ফোন ধরছিল না। সে মেসেজ পাঠাল, আহমেদ, আমি তোমার সাথে সব কথা শহীদ সাহেবকে জানিয়ে দিয়েছি। আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। কিন্তু আহমেদের কাছ থেকে কোনো উত্তর এলো না। রিমা বুঝতে পারল আহমেদ তাকে ব্যবহার করে চলে গেছে। সে নিজেকে আরও বেশি অসহায় মনে করল। সুমি রিমার সাথে দেখা করল। সে রিমাকে সান্ত্বনা দিল, তুই ঠিক কাজ করেছিস রিমা। সত্যিটা বললে হয়তো কষ্ট হবে, কিন্তু মিথ্যাটা সারা জীবন তোকে কুড়ে কুড়ে খেত। এখন যা হবে তা মেনে নেওয়ার সাহস রাখ। রিমা জানত না কিভাবে সে শহীদ সাহেবের বিশ্বাস ফিরে পাবে। তার মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে গেছে। একদিন রাতে যখন তিথি ঘুমিয়েছিল, রিমা শহীদ সাহেবের রুমে গেল। শহীদ সাহেব বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়েছিল। শহীদ, প্লিজ আমার কথা শোনো, রিমা বলল। শহীদ সাহেব চোখ বন্ধ করল। আর কি বলবে রিমা? যা বলার ছিল তা তো তুমি বলেই দিয়েছ। আমি জানি শহীদ, আমি ভুল করেছি, কিন্তু প্লিজ আমাদের সংসারটা ভেঙে দিও না। তিথির কথা ভাবো, সে তোমাকে খুব ভালোবাসে। আর আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। রিমা কেঁদে ফেলল। শহীদ সাহেব দীর্ঘশ্বাস ফেলল। তুমি আমাকে ঠকিয়েছ রিমা, আমার বিশ্বাস ভেঙে দিয়েছ। এই সম্পর্কটা আর আগের মতো থাকবে না। আমি জানি না আমি তোমাকে ক্ষমা করতে পারবো কিনা। আমি তোমাকে কথা দিচ্ছি শহীদ, আমি সব কিছু বদলে দেব। আমি তোমার বিশ্বাস ফিরে পাওয়ার জন্য সব কিছু করব। প্লিজ আমাকে একটা সুযোগ দাও। শহীদ সাহেব অনেকক্ষণ নীরব রইল। তার মনে তীব্র যুদ্ধ চলছিল। একদিকে তার রাগ, তার যন্ত্রণা, অন্যদিকে তার রিমার প্রতি ভালোবাসা, তাদের ৮ বছরের সংসার আর তাদের মেয়ে তিথি। সে জানত রিমার অনুপস্থিতি তার জীবনকে আরও বেশি শূন্য করে দেবে। শেষ পর্যন্ত শহীদ সাহেব কথা বলল, ঠিক আছে রিমা, আমি তোমাকে একটা সুযোগ দেব, কিন্তু মনে রাখবে এই সুযোগটা শেষ সুযোগ। আর আহমেদ, ওর মুখ আমি আর দেখতে চাই না। ওর সাথে তোমার আর কোনো সম্পর্ক থাকবে না। আর যদি থাকে তাহলে আমি সব শেষ করে দেব। তার কণ্ঠস্বরে এক ধরনের কঠোরতা ছিল, যা রিমা আগে কখনো শোনেনি। রিমা শহীদ সাহেবকে জড়িয়ে ধরল। ধন্যবাদ শহীদ, আমি তোমাকে কখনো হতাশ করব না। এই ঘটনার পর রিমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হল। সে নিজেকে সম্পূর্ণভাবে শহীদ সাহেব আর তিথির কাছে উৎসর্গ করল। আহমেদের সাথে তার সব যোগাযোগ বন্ধ করে দিল। আহমেদ তাকে অনেকবার ফোন করার চেষ্টা করল, মেসেজ পাঠাল, কিন্তু রিমা কোনো উত্তর দিল না। সে জানত আহমেদের কাছ থেকে দূরে থাকাই তার জন্য ভালো। আহমেদ যখন দেখল রিমা আর তার সাথে যোগাযোগ করছে না, তখন সে আবার তার কৌশল বদলাল। সে শহীদ সাহেবের সাথে আরও বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করল। শহীদ সাহেব তখনও জানত না যে আহমেদ তার স্ত্রীকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। সে আহমেদকে এড়িয়ে যেতে লাগল। আহমেদ বুঝতে পারল তার খেলা শেষ। রিমা তার হাত থেকে বেরিয়ে গেছে। কিন্তু আহমেদের প্রতিশোধ নেওয়ার পালা তখনও শেষ হয়নি। সে শহীদ সাহেবের বিরুদ্ধে এক নতুন চাল চালল। আহমেদ অফিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে শহীদ সাহেবের পুরনো জুয়ার কথা ফাঁস করে দিল। শুধু তাই নয়, সে শহীদ সাহেবের কিছু প্রজেক্টের কাজেও ইচ্ছে করে ভুল ধরিয়ে দিল, যাতে শহীদ সাহেবের সম্মান ক্ষুণ্ণ হয়। শহীদ সাহেবের ক্যারিয়ার আবার থুমকির মুখে পড়ল। অফিসে ম্যানেজমেন্ট শহীদ সাহেবের উপর তদন্ত শুরু করল। শহীদ সাহেব বুঝতে পারছিল না কেন এমন হচ্ছে। তার সব পুরনো বিষয়গুলো আবার সামনে চলে আসছিল। সে দিশাহারা হয়ে গেল। এই সময় রিমা তার পাশে এসে দাঁড়াল। আমরা একসাথে এটা মোকাবেলা করব শহীদ, আমি তোমাকে একা ছাড়ব না।
রিমা বলল। এবং তার এই সম্পর্কের পেছনে ছিল এই গভীর চক্রান্ত। শহীদ সাহেব অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সেই রেকর্ড জমা দিল। আহমেদকে অফিস থেকে বরখাস্ত করা হল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হল। আহমেদ শুধু তার চাকরিই হারাল না, তার সামাজিক সম্মানও ধুলায় মিশে গেল। শহীদ সাহেব রিমার দিকে তাকাল। তার চোখে আর রাগ ছিল না, ছিল এক ধরনের গভীর কষ্ট আর উপলব্ধি। আমি তোমার উপর অবিচার করেছি রিমা, আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি, আর তুমি আমার জন্য এত কিছু করেছ। আমি ভুল করেছি শহীদ, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আমি আমাদের সংসারটাকে বাঁচাতে চেয়েছি, রিমা বলল। শহীদ সাহেব রিমাকে জড়িয়ে ধরল। তাদের সম্পর্কটা ভেঙে যায়নি, বরং আরও মজবুত হয়েছিল। তারা একে অপরের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হয়ে উঠেছিল। রিমা তার ভুল থেকে শিক্ষা পেয়েছিল, আর শহীদ সাহেব তার অবহেলার জন্য অনুতপ্ত ছিল। তাদের জীবনে আবার শান্তি ফিরে এলো। তিথি আবার তার বাবা মায়ের হাসি মুখ দেখল। রিমা নিজেকে নতুন করে আবিষ্কার করল। সে বুঝল ভালোবাসার মূল্য অনেক বেশি। একাকিত্ব আর মোহের বশে সে যে ভুলটা করেছিল, তার জন্য তাকে অনেক চড়া মূল্য দিতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সে তার পরিবারকে, তার স্বামীকে ফিরে পেয়েছিল। তবে এই ঘটনা রিমার জীবনে এক গভীর দাগ রেখে গেল। সে আর আগের মতো সহজ সরল ছিল না। তার চোখে এক নতুন ধরনের গভীরতা এসেছিল, যা জীবনের কঠিন বাস্তবতাগুলো তাকে শিখিয়েছিল। রিমা এখন আরও শক্তিশালী, আরও আত্মবিশ্বাসী। সে জানে জীবনে ভুল হয়, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই আসল জীবন। শহীদ সাহেব এবং রিমা তাদের সম্পর্ক একে নতুন করে তৈরি করল। তারা একে অপরের সাথে সব কথা শেয়ার করতে শুরু করল, কোনো কিছু গোপন রাখত না। শহীদ সাহেব অফিসের ব্যস্ততার মাঝেও রিমা আর তিথির জন্য সময় বের করত, আর রিমাও নিজের সংসার আর মেয়ের যত্ন নেওয়ার পাশাপাশি নিজের জন্যেও কিছুটা সময় বের করতে শুরু করল। সে বই পড়ত, ছবি আঁকত, যা তার মনকে শান্তি দিত। তিথি এখন বড় হচ্ছে, সে তার বাবা মায়ের ভালোবাসায় বেড়ে উঠছে। রিমা যখন তিথির নিষ্পাপ মুখের দিকে তাকাত, তখন তার মনে হতো তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এই মেয়েটি। সে প্রতিজ্ঞা করল তিথিকে সে এমন কোনো কষ্ট দেবে না যা তাকে নিজে ভোগ করতে হয়েছে। আহমেদের কি হল? সে তার সব কিছু হারিয়ে এক অন্ধকার জীবনে প্রবেশ করল। তার অহংকার, তার চাতুর্য তাকে শেষ করে দিল। সে এখন সমাজ থেকে বিচ্ছিন্ন এক ব্যক্তি। তার কৃতকর্মের ফল তাকে ভোগ করতে হচ্ছে। এই গল্পটি রিমার জীবনের এক কঠিন সময়ের প্রতিচ্ছবি। এটি আমাদের শেখায় যে ভালোবাসার সম্পর্কগুলো কতটা ভঙ্গুর হতে পারে যদি তাতে বিশ্বাস আর সততার অভাব থাকে। আর একাকিত্বে ভোগা মানুষ যখন কোনো অপ্রত্যাশিত আকর্ষণ খুঁজে পায়, তখন সে কতটা ভুল পথে পরিচালিত হতে পারে। কিন্তু একই সাথে এই গল্পটা আমাদের আশাও যোগায় যে ভালোবাসা আর অনুতাপের মাধ্যমে আমরা সব ভুল শুধরে নিতে পারি, যদি আমাদের মনে সত্যিকারের অনুশোচনা থাকে এবং আমরা আমাদের সম্পর্কগুলোকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। জীবনের এই জটিল পথ চলায় আমরা কখনো কখনো হোঁচট খাই, ভুল করি, কিন্তু সেই ভুলগুলো থেকে শিখে নিজেদের আরও শক্তিশালী করে গড়ে তোলাই আসল চ্যালেঞ্জ। রিমা সেই চ্যালেঞ্জটা সফলভাবে মোকাবেলা করেছে। তার জীবন হয়তো আর 10টা সাধারণ গৃহবধূর মতো ছিমছাম নির্ঝঞ্ঝাট ছিল না, কিন্তু তার জীবন এখন এক সত্যের ওপর প্রতিষ্ঠিত, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর ক্ষমা আছে। প্রিয় দর্শক, রিমার এই গল্পটি আপনাদের কেমন লাগল? জীবনে এমন অপ্রত্যাশিত মুহূর্তগুলো আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। আমরা আশা করি এই গল্পটি আপনাদের মনে গভীর ছাপ ফেলবে। মনে রাখবেন, জীবনের বাস্তবতা কখনো কখনো গল্পের চেয়েও বেশি অবিশ্বাস্য হয়। তাই প্রত্যেকটা সম্পর্ককে গুরুত্ব দিন, বিশ্বাস বজায় রাখুন এবং নিজেদের ভুল থেকে শিখুন। আমাদের চ্যানেলে এমনই সব বাস্তব জীবনের গল্প আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান আপনাদের মতামত। আর যদি আপনিও আপনার জীবনের কোনো এমন অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমার ইমো নাম্বারে 01892520202 যোগাযোগ করতে পারেন। আমরা আপনার পরিচয় গোপন রেখে আপনার গল্পটি সবার কাছে পৌঁছে দেব।
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনারা মিস না করেন। আপনাদের ভালোবাসা আর সমর্থন আমাদের অনুপ্রেরণা যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।